মুভির শুরুতে আমরা বিক্রান্ত নামের একজন লোককে দেখছিলাম যে তার প্রেজেন্টেশন তৈরি করছিল কালকে অফিসের জন্য। এরপর আমরা তার ওয়াইফ অমৃতাকে দেখি যে তার হাজবেন্ডের সব ছোটোখাটো জিনিসের প্রতি খেয়াল রাখছিল। প্রেজেন্টেশনটা যদি সাকসেস হয় তাহলে তাদের লন্ডনে শিফট হওয়ার আর ও অফিসে একটা ভালো পোস্টের চান্স আছে। তাই বিক্রান্ত এত কষ্ট করছে। প্রেজেন্টেশন তৈরিতে তার বন্ধু সুবোধও তাকে সাহায্য করছে। দেখতে পাচ্ছি যে অমৃতা বিক্রান্ত ওঠার আগেই সে উঠে যায় আর ঘরে সব কাজ করে ফেলে আর বাইরে ব্যালকনিতে গিয়ে একটু নিজের জন্য সময় বের করে। আমরা দেখি অমৃতার ফ্রেন্ড শিবানীকে, যার একটা বাচ্চা আছে, যার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। অমৃতার শাশুড়িকে দেখতে পায় যে তার ছেলের সাথে থাকে কিন্তু নিজের ঘরে থাকে না। বিক্রান্তের বাবার সাথে তার মার আন্ডারস্ট্যান্ডিং একদম ভালো ছিল না। অমৃতা চা নিয়ে বিক্রান্তের রুমে যায় এবং তাকে ঘুম থেকে ডেকে দেয়। দেখতে পাই যে তাদের কাজের লোক সুনিতা কাজ করতে আসে। সুনিতা অঞ্জলিকে বলে যে কালকে আমার হাজবেন্ডের সঙ্গে অনেক ঝগড়া হয়েছে, সে আমাকে অনেক মেরেছে আর আমি তাকে রুমের মধ্যে বন্ধ করে রেখেছি। এরপর আমরা দেখতে পাই বিক্রান্ত প্রেজেন্টেশনের জন্য অফিসের দিকে রওনা হয়। এরপর অঞ্জলি ঘরের সব কাজ শেষ করে পাশের বাড়ির মেয়ে তানিয়াকে ড্যান্স প্র্যাকটিস করায়। বিটা ড্যান্স করতে ভালো লাগতো কিন্তু বিয়ের পর তার শখটা সে ত্যাগ করে। বিয়ের পর তার সব পছন্দগুলোকে ভুলে নিজের স্বামীর পছন্দগুলোকে আপন করে নেয়। অমৃতা ওর বাবার বাড়ি যায় এবং ওর মার সাথে কথা বলে। তখনই অমৃতার ভাই আসে এবং তার হবু বউ আসে। সবাই মিলে অনেক গল্প করে। ওকে দেখতে পায় তার বাবার ওখানে যায় আর ব্যবসায়িক সম্বন্ধে কথা বলে। আবার অমৃতা সকাল সকাল উঠে যায় আর সবাই ওঠার আগে সকালের সব কাজ সেরে নেয়। বিক্রমও সেম তৈরি হয়ে অফিসের দিকে রওনা হয়। বিক্রম যে প্রেজেন্টেশনটা তৈরি করেছিল সেটা অফিসে সবার কাছে অনেক পছন্দ হয়। বিক্রমের প্রমোশনও হয়ে যায় আর এই সুখবর দেওয়ার জন্য সে অমৃতাকে ফোন করে। শুনে অমৃতা ঘরের মধ্যে একটি পার্টি অ্যারেঞ্জ করে। দেখতে পাই ঘরে একটি অনেক বড় পার্টি হয় যেখানে সবাই অনেক খুশিতে মেতে থাকে আর নাচ গান হয়। পরে বিক্রমের মোবাইলে একটা কল আসে, ছিল তার বসে। তার বস বলে লন্ডনে বিক্রমের বিপরীতে আরেকজনকে হায়ার করা হয়েছে, তো বিক্রমকে এখন এখানেই থাকতে হবে। মুখ থেকে এই কথা শুনে বিক্রমের মাথা একদম খারাপ হয়ে যায়। আর আরেকজন বসের সাথে দেখা করতে যায় যে তার পার্টিতেই ছিল, সে তাকে দোষারোপ করে যে তার প্রমোশন না হওয়ার জন্য। বিক্রম তার বসের সঙ্গে তর্কাতর্কিতে পরিবেশ অনেক খারাপ হয়ে যায়, যেখানে অমৃতা চলে আসে আর বিক্রম না বুঝে অমৃতাকে একটা জোরে থাপ্পড় মারে। মনে অনেক কষ্ট পায়, সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে বিক্রম এভাবে তাকে একটা থাপ্পড় মারবে। সবার সামনে অনেক অপমান বোধ করে। থাকা সবাই অনেক হতাশ হয়ে যায় এই ঘটনা দেখে। বুঝতে পারছিল না আসলে হঠাৎ এটা কী হয়ে গেল। অমৃতার মা বাবা ভাই বোন গাড়ি করে বাসায় যাচ্ছিল, কিন্তু কেউ অমৃতাকে যে থাপ্পড় মেরেছে সেটা বলছিল না। এই বিক্রমের যে প্রমোশন হয়নি সেই কথা নিয়ে আলোচনা চলছিল। সুনিতাকে দেখি যে সুনিতা তার হাজব্যান্ডকে বলছে, আমি ভেবেছি তুমি আমাকে শুধু মারো, কিন্তু দেখছি যে বড় ঘরেও এসব মারপিট হয়। এই কথা শোনা মাত্রই সুনিতার হাজব্যান্ড তাকে আবার থাপ্পড় মারে। নেত্রা নামের একজনকে দেখি যে প্রফেশনালি অ্যাডভোকেট। হাজব্যান্ডের সাথে কোথাও এক জায়গায়, হাজব্যান্ড একজন ফেমাস রিপোর্টার। হাজবেন্ড তাকে বলে, তুমি আজ যা কিছু হয়েছো এই সব কিছু আমার আর আমার বাবার জন্য হয়েছো, থেকে আমাদের প্রতি কৃতজ্ঞতা থাকা দরকার। নেত্রা তার লাইফে যা কিছুই করতো সব কিছুরই ক্রেডিট তার হাজবেন্ড নিয়ে নিত। অমৃতা আবার তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠে, রুটিনের মতো সব কাজ সেরে নিচ্ছিল, কিন্তু তার মনটা অনেক স্যাড ছিল। এরপর বিক্রম ওর কাছে আসে। ভেবেছিল কালকের আচরণের জন্য সে সরি বলবে, কিন্তু ওরকম কিছুই হয় না। সে শুধু নিজের কথাই চিন্তা করছে। তাকে বলছে যে ওর প্রমোশন হয়নি, ওর থেকে অনেক খারাপ লাগছে। ও যে কালকে অমৃতার সঙ্গে খারাপ আচরণ করছে তার জন্য তার কোনো ধরনের খারাপ লাগছে না। উল্টো বলছে যে ও কাল মাথা অনেক খারাপ ছিল, তাই অমৃতার উপর সে রেগে গেছে। এই কথা শোনার পর অমৃতা অনেক ভেঙে পড়ে। বিক্রমের এই নর্মাল বিহেভিয়ার দেখে অমৃতা অনেক হতাশ হয়ে যায়। অমৃতার মা বাবা অমৃতার কথা চিন্তা করছে যে কালকে রাতে যা হয়েছে তা অমৃতার উপর কীরকম প্রভাব পড়তে পারে। অমৃতা সারাদিন স্যাড থাকার পরও ঘরের সব কাজ করে নিচ্ছে, কিন্তু কেউ একবার জিজ্ঞেস করছে না যে তার কেমন লাগছে, সে স্যাড কেন। বিক্রম অফিসে চলে যাওয়ার পর সে রুমের দরজা বন্ধ করে অনেক কান্নাকাটি করে। বিক্রম ঘরে আসে তখন দেখে যে অঞ্জলি ব্যাগ প্যাক করে বসে আছে, আর বিক্রম জিজ্ঞেস করলে বলে সে ওর বাসায় যাচ্ছে। তো বিক্রম ভালো করে ওর সাথে কথা বলে না, ও এমন বিহেভ করে যেন সে ছোট একটা বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। অঞ্জলির মা ওকে বলছে এত ছোট বিষয় নিয়ে কেন ঘর ছেড়ে এসছো। অমৃতার বাবা জড়িয়ে ধরে বলে মা বাবার ঘরে আসলে সন্তানদের কোনো অজুহাত লাগে না। বিক্রমের থেকে তার নিজের কাজ সব নিজেরই করতে হচ্ছে, আর অমৃতা অনেক ভালোই দিন কাটাচ্ছিল আর পুরনো দুঃখগুলোকে ভোলার চেষ্টা করছে। বিক্রম অমৃতাকে নিতে ওর বাসায় আসে, আর অমৃতা বলে আমার আরও কিছুদিন সময় লাগবে। ওকে বলে ওই দিন আমার মাথা গরম ছিল আর আমি একটু ড্রাঙ্ক ছিলাম, তাই এরকমটা হয়েছে, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। বলে আমি তোমাকে বুঝতে পারছি, কিন্তু আমাকে কে বুঝবে। এটা নিয়ে ওদের মধ্যে তর্কাতর্কি হয় আর বিক্রম ওখান থেকে চলে যায়। বিক্রম ভাবছে ওই দিন যা হয়েছে তা হঠাৎ হয়েছে, এতে বিক্রমের কোনো ভুল নেই। অন্যদিকে আমরা নেত্রাকে দেখি, সে অ্যাডভোকেট ছিল, সে এক সেক্সুয়াল কেসে জিতে গেছে। এরপর নেত্রার গাড়িতে খুশি মনে উঠে তার এক্সট্রা অ্যাফেয়ার যার সাথে আছে তাকে কল করছে। এরপর খুশি মনে তার সাথে কথা বলে। সে তার হাজব্যান্ডের সঙ্গে একদম হেসে কথা বলতে পারে না, কারণ তার হাজব্যান্ড তাকে একদম খুশি রাখেনি। কারণ তার হাজব্যান্ড অনেক ডমিনেটিভ ছিল, তাই সে তার খুশি বাইরেই খুঁজে নেয়। এরপর সোয়াতি অমৃতাকে নিজের বস মানে নেত্রার কাছে নিয়ে যায়। তখন নেত্রা বলছিল যে আপনার হাজব্যান্ড একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এরপর সে বলে এক থাপ্পড়ের জন্য কেন তুমি ঘর ছেড়ে দিয়েছো।
এটা একটু অদ্ভুত রিজন লাগছে। এরপর অমৃতা বলে যে আমি একজন হাউসওয়াইফ আর এরকমই থাকতে আমার ভালো লাগতো। আমি বিক্রমের খুশি নিজের খুশি মনে করেছিলাম। তখন আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে থাপ্পড়ও মারতে পারবে, কিন্তু আমি ভুল ছিলাম। কারণ ও থাপ্পড় মারতে পারবে না আমাকে, সেটা এক থাপ্পড়ই হোক না কেন, সে এটা করতে পারবে না। তখন নেত্রা বলে যে তোমাদের কাছে তাহলে 3 অপশানই আছে। এক হচ্ছে যে তোমরা একজন একজনের সাথে এই কথা বলে সমস্যাটা সমাধান করে নাও, না হলে তোমরা একজন একজনের সাথে না থেকে এমনি কথা বলতে পারো। আর তৃতীয়টা হচ্ছে যে তোমরা ডিভোর্স নিয়ে নাও। আর ডিভোর্স নেওয়ার সময় কেস যদি কোর্টে চলে যায় তাহলে পরিস্থিতি অনেক বিগড়ে যাবে। হয়তো এসব দেখে আমরা খুশি থাকার জন্য আমরা নাটক করি, কিন্তু অমৃতা বলে যে আমার খুশি থাকার জন্য নাটক করার কোনো প্রয়োজন নেই। আমরা দেখতে পাই কারণ সোয়াতিকে অনেক কথা শোনাচ্ছে, কারণ ওর বোনকে অ্যাডভোকেটের কাছে নিয়ে গিয়েছিল। মনে হয় বিক্রম যা করেছে তা অত বেশি কিছু না। এদিকে অমৃতার মা অমৃতার বাবাকে বলছে যে অমৃতার থেকে এত বেশি উত্তেজিত হওয়ার কী আছে। একজন মেয়ের থেকে তার ঘর বাড়ি সাজানোর জন্য কত কিছু করতে হয়, তার মনকে পর্যন্ত মেরে ফেলতে হয়। এরপর অমৃতার বাবা ওর মাকে জিজ্ঞেস করে যে কেন তুমিও কি তোমার মন মেরে এই সংসার করছো? অমৃতার মা তখন বলে হ্যাঁ, আমিও আমার মনটা মেরে সংসার করছি। অমৃতার মা তখন বলে আমারও তো সিঙ্গার হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি ঘর সংসার আর বাচ্চা সামলানোর জন্য সেই ইচ্ছাটাকেও দাফন করে দিয়েছি। কারণ আমার মা আমাকে এটাই শিখিয়েছিল যে ঘর সংসার আগে, ঘর সংসার সামলানোর জন্য নিজের মনকে মারতে হয়। আর এভাবেই সব মায়েরা তার মেয়েদেরকে শিখিয়ে দেয় যে আগে সংসার তারপর নিজের ইচ্ছা। এরপর স্বাতি আর করণের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা যায়। কারণ আর স্বাতির ঝগড়ার মধ্যে ওর মা বাবা চলে আসে। কারণের বাবা কারণকে বলে যে তুমি স্বাতির সঙ্গে এরকম আচরণ কেন করছো, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। এরপর আমরা দেখতে পাই নেত্রা আর অমৃতাকে। নেত্রা অমৃতাকে বলে তুমি যে ডিসিশন নিয়েছো এতে তোমার অনেক সমস্যা হতে পারে, আমার থেকে বিক্রমের সাথে কথা বলে সব কিছু সলভ করে নেওয়া দরকার। এরপর অমৃতা বলে যে আমি তো সব কিছু সমাধান করে নিব, আমি হাসি খুশি বিক্রমের সাথে থাকতেও চলে যাব, কিন্তু আমি তো ভিতরে খুশি থাকতে পারবো না। এই জন্য যা কিছু হয়েছে সেখানে আমি মনে করি আমারও দোষ আছে। আমি এসব হতে দিয়েছি। আর আমার মারও দোষ আছে যে আমার মা আমাকে সবসময় শিখিয়েছে যে মুখ বুঝে সব কিছু সহ্য করে নিতে। কিন্তু এখন এসব হবে না, এসবের মধ্যে চেঞ্জ আসতে হবে। এরপর আমরা অ্যাডভোকেট প্রমোদকে দেখতে পাই যে বিক্রমকে বলছে এখন শুধু ডিভোর্সের জন্য নোটিশ এসছে, এখানে কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের কথা লিখেনি। এই জন্য প্রমোদ বলছে যে এসবে কোর্টে গেলে অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে, এই জন্য তোমরা দুইজন একসাথে কথা বলে জিনিসটাকে সলভ করে নাও। এরপর আমরা দেখতে পাই যে বিক্রমের মার অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপর ডাক্তার আসে আর সবাই সেখানে উপস্থিত ছিল। ডাক্তার বলছে যে আরেকটু দেরি হলে উনি কোমার মধ্যেও চলে যেতে পারত। অমৃতা আর নেত্রাকে দেখতে পাই, যেখানে নেত্রা বলে যে এখানে নোটিশে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, এই যেখানে লেখা থাকবে যে অমৃতা 50% প্রপার্টি দাবি করছে। অমৃতা বলে যে এসব আমার কিছুই চাই না, এগুলো সব ওর। আমি শুধু চাই যে আমাকে থাপ্পড় মেরেছে আমি তাকে ডিভোর্স দিতে চাই এবং তার সাথে কোনো ধরনের সমঝোতায় আমি এগিয়ে যেতে চাই না। সবাই এটাই ভাবছেন যে ও তো আমাকে একটা থাপ্পড়ে মেরেছে, তাতে কী আসা যায়, কিন্তু এই এক থাপ্পড়ে আমি বুঝতে পেরেছি যে ওর এতগুলো ভুল যে আমি সবসময় মাফ করে এসেছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এবারও সবাই এটাই ভাবছে যে আমি ওর এই ভুলটাকেও ক্ষমা করে দিব এবং আমি ওকে নিয়ে সামনে এগিয়ে যাব, কিন্তু এবার সেটা হবে না। এরপর বিক্রম অমৃতাকে একটা নোটিশ দেয়, যেখানে অমৃতার উপর একটা এলিগেশন লাগিয়ে দেয়। বিক্রম বলেছে যে ও ঘর ছেড়ে এই জন্য চলে গেছে যে ওর লন্ডন যাওয়া বন্ধ হয়ে গেছে, থাপ্পড় তো শুধু একটা বাহানা ছিল। আরও বলেছে অমৃতা ওকে প্রপার্টির জন্য সবসময় টর্চার করতো। অমৃতা তো এসব পড়ে একদম শক হয়ে যায়। অমৃতা চিন্তা করছে ও সারা জীবন ওকে খুশি করার জন্যই চেষ্টা করেছে, কিন্তু ও এসব উল্টাপাল্টা এলিগেশন লাগিয়ে ওকে দোষারোপ করছে। ওর নেত্রা বলেছে তোমার থেকেও এভাবে উল্টাপাল্টা কথা লিখে কেস লড়তে হবে, সোজাসুজি ভাষায় কেস লড়ে কোনো লাভ নেই। এরপর অমৃতা বলে আমি ওর মতো করে উল্টাভাবে কাজ করব না, আমি সোজাসুজি কাজ করব, তা হবে দেখা যাবে। অমৃতা এরপর প্রেগনেন্সি টেস্ট করায়, তখন প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসে। সেই রিপোর্টটা নিয়ে সোজা বিক্রমের কাছে চলে যায়। বিক্রম এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। সে অমৃতাকে বলে যে তুমি ঘরে চলে আসো, আমরা সবাই খুশিভাবে থাকবো। কিন্তু অমৃতা ওর কথা সমর্থন দেয় না। অমৃতা বলে যে আমরা আলাদাই থাকবো, যেভাবে চলছে সব কিছু সেভাবেই চলবে। বিক্রম বলে যে তুমি যা ইচ্ছে তা করো, কিন্তু এই বাচ্চা তো আমার কাছেই থাকবে। বিক্রম শিবানীর কাছে যায় ওর উইটনেস হওয়ার জন্য। বিক্রম তখন বলে শিবানীকে যে তোমার থেকে একটা মিথ্যা কথা বলতে হবে যে ওই দিন পার্টিতে আমি অমৃতাকে থাপ্পড় মারিনি, অমৃতাই আমার সঙ্গে টানা হেঁচড়া করছিল। এরপর শিবানী বলে যে আমি এসব করতে পারবো না, এই ধরনের কাজ তুমিও করো না। বিক্রমের অ্যাডভোকেট বলে যে ডিভোর্স হয়ে যাবে, কিন্তু একটা শর্ত থাকতে হবে যে বাচ্চা হওয়ার পর এই বাচ্চার কাস্টাডি বিক্রমের কাছে চলে যাবে। এসব শুনে নেত্রা একদম উত্তেজিত হয়ে যায়, বলে যে ও তো ওর ভুল স্বীকারই করছে না, আর উল্টাপাল্টা অ্যালিগেশনও লাগিয়েছে অমৃতার উপর। তো ও একটা ডিলও নিয়ে এসে যেখানে শুধু ও নিজেরই ফায়দা দেখছে। বিক্রম ওর এক বন্ধুর সাথে দেখা করে, বিক্রমের জন্য সাপোর্ট করার জন্য ওকে থ্যাংক ইউ বলে। ওর বিক্রম ওর বন্ধুর কাছে সরি বলে, কিন্তু ওর বন্ধু বলে যে ওই দিন রাতে যা হয়েছে সেখানে কিন্তু তোমারই ভুল ছিল, তোমার থেকে অমৃতাকে থাপ্পড় মারা উচিত হয়নি। বন্ধু বলে ওই দিন তো তুমি তোমার বসের সাথে লড়াই করছিলে, তোমার বসের সাথে তো তুমি কিছু করনি, উল্টা তোমার বউকেই তুমি থাপ্পড় মেরে দিলে। ওই
দিনের ঘটনা আমাদের মধ্যেই ছিল, তো আমাদের মধ্যেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল। ওয়াইফের তো কোনো দোষ ছিল না। এরপর আমরা দেখি যে বিক্রমের মা ঘরের মধ্যে বাচ্চার জন্য পূজা রাখে। বিক্রম আর অমৃতা দুজনেই একসাথে পূজা করে। অমৃতা তখন বিক্রমের মার সাথে দেখা করে আর ওর মাকে বলে যে আমি আমার পুরো লাইফ এই ঘরে খুশির জন্যই পার করে দিয়েছি। এই খুশি করার জন্য আমি এতই ডুবেছিলাম যে আমি জানি না আমার ফেভারিট কালার কী। ওর বিক্রমের কালারই আমার ফেভারিট কালার হয়ে গেছে। ব্লু কালার তো আমার কখনোই ফেভারিট কালার ছিলই না। তো এত ভালোবাসার পরও ও আমাকে থাপ্পড় মেরেছে। ওই দিন থাপ্পড় খাওয়ার পর বুঝলাম এতদিন যা করেছি এই সব কিছু ও আমার জন্য কোনো ভালোবাসাই ছিল না। ওই সব কিছু তো ওর ওয়াইফের জন্য ছিল। এমনকি ওই দিন রাতে কেউ আমার সাথে দেখা করতে আসেনি এবং এটাও কেউ বলেনি যে ভুল বিক্রমে ছিল। এত কিছু হওয়ার পর আমি তো এই ঘরে থাকতেই পারি না। কিন্তু আমার বাচ্চা দুই ফ্যামিলিরই ভালোবাসা পাবে। যদিও আমরা আজকে কেস লড়ছি, কিন্তু আমরা আমাদের বাচ্চাকে সব ধরনের খুশি দিব। এরপর বিক্রমের মা বলে ভুল তোমার ছিল না, তো আমাদের মতো মা বাবাদের। বাবা কখনো ছেলেদের শেখায়নি যে মেয়েদের উপর হাত তোলা ভালো না, আর মারা মেয়েদেরকে শেখায় যে যা কিছুই হোক না কেন বাস চুপ করে সহ্য করে যাও। এই জন্য তোমাকে আটকানোর শক্তি আমাদের কাছে নেই। তাই আমি চাইবো যে তুমি যেখানেই থাকো সুখে থাকো। এরপর আমরা দেখি যে কারণ সোয়াতিকে মন থেকে সরি বলে, সময় খুশি রাখার জন্য প্রতিজ্ঞা করে। আর ওদিকে নেত্রাও তার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। ও তার হাজব্যান্ডকে ফোন করে জানিয়ে দেয় যে সে নতুন করে একটা জীবন শুরু করতে যাচ্ছে। এরপর আমরা দেখি সুনিতার হাজব্যান্ড সুনিতাকে মারছে। সুনিতা তারপর ওর কলার ধরে বলছে যে মারলে একবারই মেরে ফেলো। সুনিতা ওর হাজব্যান্ডকে মেরে মেরে সব রাগ একবারই মিটিয়ে ফেলতে চাইছে। পর আমরা দেখি শিবানীর মেয়ে শিবানীকে আগে সবসময় বলতো যে তুমি বিয়ে করে ফেলো, কিন্তু এখন শিবানীর মেয়ে বলে যে তোমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই, তবেই খুশি থাকতে পারো। অমৃতার সঙ্গে যা হয়েছে তার জন্য তার আশেপাশে প্রতিবেশী সবার জীবনে এক ধরনের চেঞ্জ চলে এসছে। কারণ কেউ ভুল করলে সে ভুল ধরেই দেওয়াটা সবচাইতে বড় কর্তব্য। কারণ কোনো অন্যায়ের উপর প্রতিরোধ করে তোলাটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ। শিবানী বুঝতে পেরেছে যে সিঙ্গেল থাকাটা কোনো খারাপ কিছু না। এরপর আমরা দেখি যে কোর্টের রায়ের শুনানি হয়েছে আর বিক্রম আর অমৃতা একজন একজনের সঙ্গে দেখা করেছে। বিক্রম অমৃতার সঙ্গে দেখা করে সে বুঝতে পেরেছে যে সে অনেক বড় ভুল করেছে। পর সে তার ভুল বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে তাকে থাপ্পড় মারার কোনো অধিকার ছিল না। অমৃতাকে বলছে যে আমি লন্ডন যাওয়ার স্বপ্ন আর জব ছেড়ে দিয়েছে, সে নতুন করে তার জীবনটা শুরু করতে চায়। এরপর আমরা দেখতে পাই যে দুজনেই ডাইভোর্স পেপারে সাইন করে তারা দুজনে এখন আলাদা রাস্তায় চলে যায়। ওদের রাস্তা যদিও আলাদা হয়ে গেছে, তবুও ওদের দুজনের মন এক ছিল। একজন একজনের জন্য এখনও ওদের খারাপ লাগছিল, কিন্তু এটাই ওদের জীবনের বড় সিদ্ধান্ত। আমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।